ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে তন্নিষ্ঠা। রোববার জাগ জমক করে তো শপথ অনুষ্ঠান হলো। দেশ যারা চালাবেন সেই মন্ত্রীদের শপথ হলো, কিন্তু সরকারে আসা রাজনৈতিক জোটের হিসেব নিকেশ কিন্তু এখনো পুরোপুরি মেটেনি। আমাদের এখনো ওয়েট করতে হবে। এবং মন্ত্রিত্ব ছাড়া চাওয়া পাওয়ার সমীকরণে গত কয়েকদিন ধরে আরও একটি সাংবিধানিক পদের কিন্তু বিষয়টা বারংবার আলোচনায় উঠে আসছে। সেটা হলো কি, লোকসভার স্পিকারের পদ। এবং শোনা যাচ্ছে লোকসভার অধ্যক্ষের পদ সেটা নাকি আগে ভাগেই চেয়ে রেখেছেন মোদী সরকার। না, মোদী সরকার ভুল বললাম, এনডিএ সরকারের অন্যতম শরিক টিডিপির প্রধান চন্দ্রবাবু নাইডু। তো নিশ্চয় সকলেই ভাবছেন যে এত আগে থেকেই চেয়ে রাখা স্পিকারের পদ কি এমন মধু আছে? একদমই তাই। আমরা তোমার কাছে সেটাই প্রশ্ন, যে স্পিকার এত গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠছে? চন্দ্রবাবু নাইডু কি খুব সুকৌশলে এই স্পিকারের পদটা চাইছে? মানে এটা জানার জন্য কি সেই এনডিএ শুরুর দিনগুলোর দিকে আমাদের নজর দিতে হবে? দেখো তনিষ্ঠা, যতদিন মোদী সরকার ছিল, বিজেপি সরকার ছিল, ততদিন কোনো সমস্যা ছিল না, 10 বছর। কিন্তু যখন এনডিএ সরকার হলো, যখন কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন সবচেয়ে ইম্পর্টেন্ট একজনই লোক পার্লামেন্টে, তিনি হচ্ছেন স্পিকার। কেন ইম্পর্টেন্ট? একটা তোমায় গল্প বলি। 1999 তখন বাজপেয়ী সরকার ক্ষমতায়, টালমাটাল অবস্থা। গিরিধর গোমাঙ্গ তিনি সাংসদ, কিন্তু মুখ্যমন্ত্রী পদে তাকে মনোনীত করলো তার দল। এবার একটা বিতর্ক স্বাভাবিকভাবেই উঠলো যে একজন সাংসদ তিনি মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, তিনি আবার সাংসদ পদে কি করে ভোট দেবেন, এই নিয়ে বিতর্ক চললো। তখন স্পিকার ছিলেন কে? এই টিডিপিরই বালাযোগী বললেন যে না, বিবেক ভোট দিতে পারবেন গিরিধর গোমাঙ্গ। তিনি ভোট দিলেন, বিপক্ষেই দিলেন, এবং জানো এক ভোটে বাজপেয়ী সরকার সেদিন হেরে গেছিল, পালাবদল। সুতরাং আর আজকের দিনে কখন এই স্পিকারের পদটা ইম্পর্টেন্ট হয়ে যায়? যখন এই সংখ্যাগরিষ্ঠতা না থাকার দরুন প্রচুর আয়ারাম গয়ারাম চলে আসে। কেউ এই দলে চলে যেতে চাইছে, কেউ ওর দলের থেকে যেতে চাইছে। তখন কিন্তু স্পিকার যেটা বলবেন সেটাই প্রধান। এবং বিল পাস, ফিনান্সিয়াল বিল, মানি বিল, নানা রকম আছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি অবস্থায় টানা পড়ে নেই, এটা একটু জানতে হবে। একদম তাই। এটার জন্য আমার মনে হয় জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি, জ্যোতির্ময় কর্মকার, তার সঙ্গে কথা বলবো। একদম, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলা যাক। জ্যোতির্ময়, এতক্ষণ ধরে একটা বিশ্লেষণ করছিলেন অনির্বাণ, এবং সেখানে আমরা অনেকগুলো পয়েন্ট উঠে এলো যে কি কি কারণে স্পিকার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর চন্দ্রবাবু নাইডু ঠিক এই পয়েন্টগুলোকে মাথায় রেখেই কি খুব সুকৌশলে আগে থেকেই বারবার করে এই অধ্যক্ষের পদটা, এই স্পিকারের পদটা চেয়ে রেখেছে? দেখো, অন্ধ্রপ্রদেশের সরকারের এই মুহূর্তে যে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টিডিপি এসছে, তাতে যদি সমর্থন তার বিজেপির সমর্থন বা সমর্থন না থাকা, কোনোটাই খুব একটা বড় ফ্যাক্টর এক্ষেত্রে হবে না। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে টিডিপি যেটা খুব স্পষ্টভাবে জানে যে তাদের গুরুত্ব তখনই থাকবে যদি তারা এমন কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে পারে, তাহলেই নরেন্দ্র মোদীর কাছে তারা গুরুত্ব পেতে পারে না। সেক্ষেত্রে তারা এই স্পিকার পদটিকেই বেছে নিচ্ছেন। যদি স্পিকার পদ হাতে থাকে তাহলে কিন্তু কার্যত সরকারের প্রাণ ভোমরা হাতে রাখার মতো হয়ে যাবে। আর ঠিক সেই কারণেই তারা কার্যত গো ধরে বসে আছেন যে স্পিকার পদ তারা তাদের নিয়ন্ত্রণে চাই। এবং যতদূর আমরা, জ্যোতির্ময় তুমি আমাদের বলো, আজকের দিনে দাঁড়িয়ে এই স্পিকার নিয়ে টানা পড়েনে কে এগিয়ে আছে এবং কার হবার সম্ভাবনা সবচেয়ে বেশি বা নেই? দেখো, এখনো পর্যন্ত স্পিকার নিয়ে কোনো রকম রফাসূত্র বেরোয়নি। মন্ত্রিসভার যাবতীয় রূপরেখা তৈরি হয়ে গিয়েছে, কিন্তু স্পিকার নিয়ে সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। 24 তারিখ থেকে সংসদের অধিবেশন শুরু হচ্ছে। 3 দিন পর্যন্ত সাংসদরা তারা শপথ বাক্য পাঠ করবেন, তারা শপথ নেবেন। 28 তারিখের মধ্যে স্পিকার নির্বাচন হতে পারে, ফলত তার আগে সিদ্ধান্ত নিতেই হবে। হাতে আর বেশি সময় নেই, হাতে মাত্র আর 15 দিন। ফলত আগামী 2টি সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দিল্লির রাজনীতিতে এই নিয়ে, অর্থাৎ স্পিকার কে হবেন, কার হাতে নিয়ন্ত্রণ থাকবে, কার্যত গতি প্রকৃতি সম্পূর্ণভাবে সেদিকেই নির্ভর করবে।
আজকে দুপুরবেলা টিডিপির শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছিলাম হায়দ্রাবাদে, তো সেখানে বেশ একটা দারুণ বনভূমি, হাসি, জড়াজড়ি আর কি, হ্যান্ডশেকের সমস্ত সব ছবি দেখলাম, খুব ভালো লাগলো। কিন্তু একটা তো আশঙ্কা থেকেই যায়, মিলিজুলি সরকারের ক্ষেত্রে এখনো পর্যন্ত স্পিকার নিয়ে কোনো রফাসূত্র বেরোলো না, তাহলে আগামী কয়েকদিনে কি আমরা অত্যন্ত একটা কি বলবো ভেরি এক্সস্টিভ পলিটিক্যাল ব্যাটল দেখতে চলেছি স্পিকার হওয়া নিয়ে বা না হওয়া নিয়ে? একদমই সেই সংঘাত কিন্তু কার্যত অসম্ভব, একদম পুরো বলা যেতে পারে কোনোভাবে এড়ানো সম্ভব নয়। সংঘাত না হলেও এক্ষেত্রে যেটা বলা যায় যে দুপক্ষের দড়ি টানাটানি কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে। তার কারণ টিডিপি তারা কিন্তু একজন মাত্র ক্যাবিনেট এবং একজন মাত্র এমওএস নিয়েছেন, ফলে তো সেক্ষেত্রে তারা খুব একটা দরাদরি করেনি। এমনকি মন্ত্রক নিয়েও তাদের খুব একটা বেশি পছন্দ অপছন্দের কথা তারা জানাননি, যে মন্ত্রক তারা পেয়েছেন তাতেই তারা খুশি। তার কারণ তাদের ধন্যবাদ জ্যোতির্ময়, তুমি নজর রাখো, আগামী দিনে একটা খুব ইন্টারেস্টিং পলিটিক্যাল ব্যাটল ডিসকোর্স আমরা দেখব। তনিষ্ঠা, আর দেশে বিদেশে কোথায় কি বড় বড় খবর হচ্ছে তুমি আমাদের আর দর্শকদের একটু জানাও। আজ বাছাই করা কিছু খবর রয়েছে আপনাদের জন্য, সেই খবরগুলো ডিটেইলস একের পর এক দিই। প্রথম যে খবরে আমাদের নজর রাখতেই হচ্ছে আজকে দিনের বড় খবর, প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নিশানায় কে? রাজীব কুমার। সন্দেশখালীর ফেক ভিডিও নিয়ে তো সরকারের বিরুদ্ধে একটা চক্রান্ত হলো, গোয়েন্দা রিপোর্টে সরকারের কাছে আগাম আঁচ এলো না। তথ্য প্রযুক্তি দপ্তর কি করছে? প্রশ্ন ক্ষুব্ধ মমতার, আসবো আলোচনায়। তবে তার আগে আরো একটা খবর দিই আপনাদের, কসবাকাণ্ডে পুলিশের ভূমিকায়ও প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন পুলিশ কোনো কড়া ব্যবস্থা নিতে পারছে না? কোথায় আটকাচ্ছে এই প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এলাকার মানুষের শান্তির থেকে বড় কিছু নয় মন্তব্য মমতার। পুলিশকে রাজনৈতিক রং না দেখে ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর একটা খবরে নজর রাখা যাক, তৃণমূলকে ভোট না দেওয়ায় উল্টোডাঙ্গার আবাসনে ঢুকে অটো দৌড়াত্ম, প্রবল ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। স্থানীয় কাউন্সিলরকে তিরস্কার, কেন এই ঘটনা ঘটলো, কে সাহস দিয়েছে? এমন তাণ্ডবের পর সাধারণ মানুষ পাশে থাকবে? ভর্ৎসনা মমতার। শান্তিরঞ্জন কুণ্ডুকে আবাসনের বাসিন্দাদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর আরো আছে, আরো একটা গুরুত্বপূর্ণ খবর, উপনির্বাচন, সেদিকেও নজর রাখা যাক। কারণ সুপ্তি পাণ্ডের বাড়িতে তৃণমূল নেতা কুণাল ঘোষ, নির্বাচন নিয়ে আলোচনা সুপ্তি কুণালের। আজই মানিকতলার নির্বাচন নিয়ে বৈঠক কোর্টগঞ্জে। মেয়ে শ্রেয়ার সঙ্গে কোনো লড়াই নেই এই দাবি শক্তির। সুপ্তি জানান তার লড়াইয়ের পাশে থাকবে মেয়ে শ্রেয়াকে সঙ্গে নিয়ে নির্বাচনে লড়াই, মন্তব্য শক্তির। আরো একটা খবর দিই আপনাদের, আরো একটা উদ্বেগজনক খবর, বাংলা যোগে দ্বিতীয় বার্ড ফ্লু আক্রান্তের হদিশ। 2.5 বছরের ভারতীয় বংশোদ্ভূত শিশুর পর আক্রান্ত 4 বছরের শিশু। 4 বছরের শিশু উত্তরবঙ্গের বাসিন্দা, 2.5 বছরের শিশু কলকাতার। 2.5 বছরের শিশুর দেহে H5N1 গোত্রের ভাইরাস, 4 বছরের শিশুর দেহে H9N2 গোত্রের ভাইরাসের সন্ধান। দু ধরনের ভাইরাসের ক্ষেত্রে উপসর্গ 1, 2 শিশুই আপাতত সুস্থ। বার্ড ফ্লুর ওপরে নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য ভবন। এই 5টা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দিলাম। অনির্বাণ, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়েছে। অবশ্যই কালকে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো একটা রণংদেহী মেজাজে ছিলেন, যদি বলি সেটা কিন্তু ভুল বলা হবে না। এবং তিনি বিভিন্ন আমলার নাম করে, বিভিন্ন পুলিশ অফিসারের নাম করে করে তিনি কিন্তু তুলে ভর্ৎসনা করেছেন। কি কি হচ্ছে তুমি একটু আমাদের শোনাও। গতকাল একদম আমি বরং ডিটেইলসে বলি, একদম প্রথম থেকে যাদের যাদের নাম উঠে এসেছে, সেখানে যেমন প্রশাসনিক বৈঠকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যেমন তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশাপাশি বিভিন্ন সচিবদেরও নাম উঠে এসেছে। আপনাকে ডিটেইলসে বলি, সমালোচনার মুখে পড়েছেন রাজীব কুমার। সূত্রের খবর, সন্দেশখালীর ফেক ভিডিও রুখতে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর কি করেছে সেই প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শুধু তাই নয়, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন সবার চোখের সামনেই কয়লা, বালি, গরু পাচার হচ্ছে, আর সেই টাকা সরাসরি যাচ্ছে কাঁথিতে। নাম না করে তাহলে কি এখানে শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, এই নিয়ে যখন জল্পনা চলছে রাজনৈতিক মহলে, তখন সূত্রে খবর আসছে যে একাধিক দপ্তরের যারা সচিব তাদের কাজ নিয়েও উষ্ম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কাদের নাম উঠে আসছে সেখানে নাম এসেছে শ্রমমন্ত্রী, তার কাজ নিয়েও অখুশি মুখ্যমন্ত্রী। মলয় ঘটককে আলাদা করে দেখা করার নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তা কেন বারবার দিল্লি গেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে বিবেক কুমার এবং সুব্রত গুপ্তর কাজের প্রশংসাই করেন মুখ্যমন্ত্রী, এমনটা সূত্রের খবর। আর শুধুমাত্র এখানেই শেষ নয়, আপনাদেরকে জানিয়ে রাখি, নবান্নের এই বৈঠকে ফাইল নোটিং নিয়ে প্রশ্নের মুখে শিক্ষা সচিব। সূত্রের খবর, ফাইলে নোট দেওয়া নিয়ে শিক্ষা সচিব মনীষ জৈনের কাছে কৈফিয়ত চান মুখ্যমন্ত্রী। মনীষ নোট দেন,
উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি নির্দেশ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন সচিব দুদিকেই যোগাযোগ রাখছে বলে তার কাছে খবর রয়েছে। এই সমস্ত কিছু নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাহলে অনির্বাণ, বোঝাই গেল যে একের পর এক বিষয় নিয়ে তিনি ক্ষোভ দেখিয়েছেন। এবং যেটা উনি ঘনিষ্ঠ মহলে বলেছেন তনিষ্ঠা, যে 3 মাস তো আমি সে অর্থে প্রশাসনিক কাজকর্ম দেখতে পারিনি এবং পায়ে চরকি লাগিয়ে টোটো করে ঘুরে বেরিয়েছি পশ্চিমবঙ্গের এই প্রান্ত থেকে ও প্রান্ত, এবং এসে তার কাছে নিশ্চয়ই যে 3 মাস তিনি সে অর্থে ডিরেক্ট যোগাযোগ রাখতে পারেননি। তার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন তার কাছে এসেছিল, পরিষ্কার বোঝা যাচ্ছে যেরকমভাবে নাম করে বলছেন। এবং আমার মনে হয় আমাদের কভার করেন আমাদের নবান্ন বা সেক্রেটারিয়েট দীক্ষা ভূঁইয়ার সমস্ত হাঁড়ির খবর জানেন, তার কাছে আমরা একটু যাই। একদম, দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দীক্ষা, যেমনটা অনির্বাণ বলছিল যে এই যে একের পর এক অভিযোগ এসে জমা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তারই কি বহিঃপ্রকাশ এই ক্ষোভ? দেখো, গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা সকলের কাছেই অপ্রত্যাশিত ছিল। নবান্নের সভাঘরে সেখানে মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের সচিবরা ছিলেন। রাজীব কুমার এখন আইটি সচিব, প্রধান সচিব রয়েছেন। প্রথমেই যেটা সকলের কাছে আশ্চর্য লেগেছে যে রাজীব কুমারকে আক্রমণ, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে এক ঘর লোকের মাঝখানে রাজীব কুমারকে আক্রমণ করবেন, এটা কিন্তু নজিরবিহীন। এবং সেখানে তিনি বলেছেন আইটি দপ্তর কি করছে, রাজীব কুমার কি করছে, এবং সন্দেশখালীতে কি করে এত অডিও ফেক ভিডিও সামনে চলে এলো। শুধু তাই নয়, রাজীব কুমার তো আইটি সচিব, রাজীব কুমারকে ছেড়ে দেওয়া যাক। রাজীব যখন সন্দেশখালী ঘটেছে তখন তিনি ডিজিরও দায়িত্বভার গ্রহণ করছিলেন, তখন ছিলেন। পাশাপাশি তিনি শ্রমমন্ত্রী মলয় ঘটক, কারণ উত্তরবঙ্গে চা শ্রমিকদের নিয়ে তার কাছে ক্ষোভের প্রকাশ মুখ্যমন্ত্রীর ক্ষুব্ধ হয়েছেন এমনটা বোঝা যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ দীক্ষা। দেখো, শুধুমাত্র সচিবদেরকেই যে তিনি নিশানা করেছেন, তোপ দেখেছেন এমনটা কিন্তু নয়। মানে এমন ঘটনাও কলকাতা শহরের বুকে ঘটেছে যেটা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন তিনি। আপনাকে জানিয়ে রাখি, কসবা কাণ্ডে সেখানে পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানে গতকাল যখন প্রশাসনিক বৈঠক হচ্ছিল তখন কসবাতে যে ঘটনা ঘটেছে তাও উঠে আসে সেই আলোচনার মধ্যে, তখন তা নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, উল্টোডাঙ্গার একটা ঘটনা যেখানে তৃণমূলকে কেন ভোট দেওয়া হয়নি তা নিয়ে উল্টোডাঙ্গার আবাসনে ঢুকে অটো দৌরাত্ম্য হয়, সেটা নিয়েও প্রবল ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পুলিশ প্রশাসনের ভূমিকা, অনির্বাণ, পুলিশ প্রশাসন। দেখো তনিষ্ঠা, নির্বাচনোত্তর পরিস্থিতিতে তৃণমূলের সব থেকে কনসার্নিং পয়েন্ট কি? আরবান ভোট কমে যাচ্ছে, মিডল ক্লাস, আপার মিডল ক্লাস তারা বিমুখ হয়ে যাচ্ছেন তৃণমূলের দিকে। তো সলিউশন কি? ক্ষমা চাইতে হবে, ডিরেক্ট নির্দেশ, মাথা নত করে ভোটারদের কাছে যাও। এই যে কাউন্সিলরকে তিনি যে তিরস্কার করলেন, এটা কিন্তু খুব সিম্বলিক। উনি তো ঘরে ঢেকেও করতে পারতেন, পাবলিকলি কেন করলেন? যে তুমি গিয়ে মাথা নত করে ভোটারদের বলো আমার ভুল হয়েছে, নইলে কিন্তু এই ভোটাররা অলরেডি বিমুখ হয়েছেন, অনেক বিমুখ হয়েছেন। আর যাদের বিমুখ নয়, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চিন্তিত। সেই চিন্তার বহিঃপ্রকাশ কালকে রাগ এবং সমস্ত অফিসারদের তুমি যা বললে, আমাদের দীক্ষা যা বললো, তো দেখতেই পারলাম। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট খবর কিন্তু, এটা কিন্তু আমি জানি না, আমাকে জানতে হবে যে ফ্রেশ আপডেট কিছু আমাদের নিতে হবে। কলকাতা এবং কলকাতাবাসী, পশ্চিমবঙ্গবাসী দুজনকে আমরা পেয়েছি যারা বার্ড ফ্লুয়ে আক্রান্ত। আমরা একটু এই ব্যাপারে একটু কথা বলি, সৌরভ দত্তর সঙ্গে কথা বলি আমরা। একদম, সৌরভ দত্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভের সঙ্গে কথা বলা যাক। রাজ্যে আরো এক বার্ড ফ্লু আক্রান্তের হদিশ পাওয়া যাচ্ছে। সৌরভ, এটা কতটা উদ্বেগজনক? চিকিৎসক মহল কি জানাচ্ছে? দেখো, উদ্বেগজনক তো অবশ্যই, উদ্বেগের অনেকগুলো জায়গা রয়েছে, সেই প্রশ্নে আসবো। তার আগে চট করে একটু আপডেটগুলো দিয়ে রাখি যে আমরা যেটা স্বাস্থ্যভবন সূত্রে জানতে পারছি যে আগামীকাল বৃহস্পতিবার 10 জনের প্রতিনিধি দল মালদহের কালিয়াচকে যাচ্ছে, কারণ 4 বছরের যে শিশু এ রাজ্যের বাসিন্দা, সেই শিশুর দেহে, যে শিশু 3 মাস ধরে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, পেটের সিভিয়ার শ্বাসকষ্ট ছিল, সেই শিশুর কোথা থেকে হলো তা দেখতে কিন্তু দ্বিতীয় ধাপে নজরদারি চালাতে স্বাস্থ্যভবনের প্রতিনিধি দল মালদহের কালিয়াচকে যাচ্ছে। উদ্বেগের জায়গা কোথায় তন্নিষ্ঠ? উদ্বেগের জায়গা হচ্ছে যে প্রথম যে ঘটনাটি, যেটি 2.5 বছরের শিশু, যার আদতে বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়ায়, সে এখানে কলকাতায় বাবা মার সঙ্গে ঘুরতে এসেছিল, কিন্তু বাংলা যোগ রয়েছে। অস্ট্রেলিয়ায় যাওয়ার পর তার উপসর্গ দেখা দেয় এবং 18ই মে WHO তরফে জানানো হয় যে এই শিশুর দেহে বার্ড ফ্লু পাওয়া গেছে। সেটা হচ্ছে H5N1 গোত্রের ভাইরাস, অর্থাৎ যেটা 2014 সালে যে ভাইরাস সম্পর্কে আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে। কিন্তু এই শিশু যে রাজ্যের বাসিন্দা। সৌরভ, তুমি আমাদের একটুখানি স্পেসিফিক্যালি বলো, এই যে দুটো ঘটনার কথা তুমি বলছো, স্বাস্থ্য দপ্তর কি করছে সেটাও বললে,
কিন্তু সাধারণ মানুষ, আমরা যারা, আমি তুমি যারা সাধারণ মানুষ, যারা অত ডাক্তারি বিদ্যে বুঝি না, এত ভাইরাসের গতি প্রকৃতি বুঝি না, আমরা কতটা আতঙ্কিত হব বা আমাদের এখনই প্রিকশনারি মেজার কিছু নেবার আছে কি আছে না, সেটা তুমি আমাদের বুঝিয়ে বলো। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই অনির্বাণদা, যেটা চিকিৎসকেরা জানাচ্ছেন। তারা বলছেন সতর্ক হওয়ার অবশ্যই প্রয়োজন রয়েছে, তার কারণ এখনও পর্যন্ত সোর্স ডিটেক্ট হয়নি। 29,000 পাখি রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে, কিন্তু ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি। শিশুর কন্ট্যাক্ট ট্রেসিংয়ে যারা এসছে তাদের কাছ থেকে কোনোরকম কোনো সিমটম পাওয়া যায়নি বা কোথা থেকে এটা অরিজিন করলো সেই বিষয়টা চিহ্নিত করা যায়নি। এই জায়গার থেকে চিকিৎসকরা বলছেন যে বার্ড ফ্লুর ক্ষেত্রে যে উপসর্গগুলি রয়েছে, যেমন আমরা হাফ বয়েল ডিম এখন খাবো না, আমরা ডিমটাকে ফুল বয়েল খাবো। যদি আমরা পাখি যে হাঁস মুরগি এই ধরনের যে মাংস খেয়ে থাকি সেগুলোকে আমরা ভালো করে রান্না করব। এবং তারা বলছেন যে করোনার ক্ষেত্রে, কোভিডের ক্ষেত্রে যেভাবে হাইজিন মেনটেন করতাম, সেই হাইজিন মেনটেনটা এখন আবার জরুরি। যেহেতু জেলা স্তরে দেখা যাচ্ছে কলকাতা দুক্ষেত্রেই যোগাযোগ রয়েছে, সেহেতু শুধুমাত্র মালদা বা কলকাতা নয়, সব জেলার যারা বাসিন্দারা রয়েছেন তারা যদি সৌরভ, তুমি অবশ্যই নজর রাখো। তবে চিকিৎসক মহল কি ভাবছে, বিশেষ করে আমরা কথা বলেছিলাম ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট সুব্রজ্যোতি ভৌমিকের সঙ্গে, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের। H9N2 এটা একটি প্রজাতি, যেই প্রজাতিটাকে পাওয়া গেছে এই ব্লাড ফ্লু ইনফেকশনে, সেই প্রজাতি কিন্তু খুব বেশি মারাত্মক ইনফেকশন করছে না। সর্দি কাশি জ্বর হচ্ছে, কিছু ক্ষেত্রে যদি বাচ্চারা তাদের বুকে কফ বসছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের হয়তো হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। করণীয় কি? নিশ্চয়ই বলবো মাস্ক আবার পরতে হবে, স্পেশালি যদি আমি বার্ডসদের হ্যান্ডেল করছি, যদি আমি পাখিদের মাঝখানে থাকি, মুরগি আমি রেগুলারলি মুরগি বা হাঁসকে খাওয়াই। তনিষ্ঠা, মূল কথাটা হলো যে আতঙ্কিত হওয়ার তো কোনো প্রয়োজন নেই, কিন্তু ডাক্তাররা যেটা বললেন, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী চলতে হবে আমাদের। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।